Okay, so thank you very much. Thank you everyone, all the students of semester 5 who are going to be promoted to semester 6. I'm Arindam Ghosh. I'm an assistant professor in the Department of English, Krishna Chandra College. And today I will try to give you an introduction about the semester 6 syllabus. আমরা সেমেস্টার 6 এর সিলেবাসটা কেমন ভাবে অ্যাপ্রোচ করতে পারি এবং কিভাবে পড়ার চেষ্টা করতে পারি সেই বিষয়ে আমরা একটু দেখার চেষ্টা করব আজকের ক্লাসে। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি সেমেস্টার 6 এর সিলেবাসে কি কি আছে সেটা দিয়ে। তোমরা জানো সেমেস্টার 6 এর সিলেবাস ইজ অলমোস্ট আইডেন্টিক্যাল টু সেমেস্টার 5। তার কারণটা কি, সেমেস্টার 5 এও 4টে পেপার, দুটো পেপার সিসি আর দুটো পেপার ডিএসসি বা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। এখানেও তাই সেমেস্টার 6 এ দুটো পেপার হচ্ছে সিসি কোর কোর্স 13 মডার্ন ইউরোপিয়ান ড্রামা এবং কোর কোর্স 14 পোস্ট কলোনিয়াল লিটারেচার্স, এবং দুটো ডিএসসি কি, ডিএসসি 3 হচ্ছে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম এবং ডিএসসি 4 হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবার ভালো করে বোঝো বিষয়টা হচ্ছে যে সেমেস্টার 6 এর সিলেবাস ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য other semester syllabus. Why? Because DSC 3 and DSC 4 এখানে কিন্তু কোনো টেক্সট থাকছে না। There is no text. Okay? Conception of no text. DSC 3 হচ্ছে লিটারারি থিওরি, যেখানে তোমাকে 4টে সাহিত্যের তত্ত্ব একদম থিওরিটিক্যালি পড়তে হবে। সে সম্পর্কে আমি একটা মেটেরিয়াল তৈরি করেছি, সেটা তোমাদেরকে দেব। এবং ডিএসসি 4 হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে ইংরেজি ভাষার যে প্রভাব এবং ইংরেজি ভাষা কেমন করে তৈরি হয়েছে, বিভিন্ন লোন ওয়ার্ডস, বিভিন্ন শব্দ ইংরেজি ভাষায় কেমন ভাবে আসছে, সেগুলো ডিএসসি 4 এ পড়ানো হবে। ফলে এবারের কিন্তু সিলেবাসের 50% বা 50% অংশ হচ্ছে উইদাউট টেক্সট। এবং তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা এই ডিএসসি 3 এবং ডিএসসি 4 এ যা পড়বে, বিশেষ করে ডিএসসি 3 তে যা পড়বে সেটা পরবর্তীকালে তোমাদের খুবই কাজে লাগবে। সেটা তোমরা পরবর্তীকালে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষাই দাও না কেন, বা সেটা পরবর্তীকালে তোমরা অ্যাকাডেমিক্স পার্সু করো না কেন, যদি যারা অ্যাকাডেমিক্স পার্সু করতে চাও, যারা কলেজে বা স্কুলে পড়াতে চাও, তাদের প্রত্যেকেরই কিন্তু এই ডিএসসি 3 এবং ডিএসসি 4 এই দুটোই খুবই কাজে লাগবে। ইম্পর্টেন্ট জিনিস, কনসেপ্টগুলো বোঝার একটু মন দিয়ে চেষ্টা করবে ডিএসসি 3 এবং ডিএসসি 4। তাহলে আমরা মোটামুটি শুরু করি যে আমাদের সিসির সিলেবাসে কি আছে তাই দিয়ে। সেমেস্টার 6 এ সিসি 13 হচ্ছে মডার্ন ইউরোপিয়ান ড্রামা। ইউরোপিয়ান, হোয়াই ইউরোপিয়ান? বিকজ ইউরোপিয়ান মিনস শুধুমাত্র ব্রিটিশ নয়, জার্মানি, ফর এক্সাম্পল ফ্রান্স, for example Norwegian, কারণ হেনরি গিবসন ওয়াজ আ নরওয়েজিয়ান প্লেরাইট, স্ক্যান্ডিনেভিয়ান প্লেরাইট। এই বিভিন্ন গোটা ইউরোপ জুড়ে বিভিন্ন প্লেরাইট, তাদের নাটকের যে একটা বিরাট বড় প্রভাব ইউরোপ জুড়ে পড়েছিল, আধুনিক নাটক, সেইটা সম্পর্কে সিসি 13 এ সেই বিষয়ক 4টে টেক্সট রয়েছে। সেকশন 1 এ রয়েছে হেনরি গিবসনের বিখ্যাত প্লে আ ডলস হাউস। হেনরি গিবসনের বিখ্যাত প্লে আ ডলস হাউস, যেখানে যে মেন ক্যারেক্টার নোরার যে ক্যারেক্টার, সে কিন্তু একটা প্রতিরোধ ক্রিয়েট করছে সেই সময়কার পেট্রিয়ার্কাল সোসাইটির এগেনস্টে। আমরা ডলস হাউস সম্পর্কে যদি বেসিক একটা লুক দেওয়ার চেষ্টা করি, আমরা দেখব এটা এমন একটা প্লে যেটা সেই সময়ের ইউরোপে একটা আলোড়ন ফেলে দিয়েছিল নারীবাদকে কেন্দ্র করে, রিগার্ডিং দ্য ফেমিনিজম। It's 3-act play written by the Norwegian playwright Henrik Ibsen. ইবসেনের লেখা বহু নাটক তোমরা পরবর্তীকালে পড়বে। তার মধ্যে বিরাট বড় নাটক হচ্ছে এনিমি অফ দ্য পিপল, যেটা এনিমি অফ দ্য পিপল সম্ভবত টলস্টয় লেখা, আমি গুলিয়ে ফেলেছি। ইবসেনের লেখা ওয়াইল্ড ডাক একটা বিখ্যাত প্লে, এবং হি ইজ নোন অ্যাজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ দ্য মডার্নিজম ইন থিয়েটার। আধুনিক থিয়েটারে আধুনিকতার জন্ম দিয়েছেন ডলস হাউসে। এখানে যে ক্যারেক্টার নোরা, সে কোনো একটা রাত্রের বেলা তার স্বামীর কথা না শুনে, তাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যাবে, এবং বাই স্ল্যামিং দ্য ডোর, এই যে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়া,
পেট্রিয়ার্কাল সোসাইটির সমস্ত ধরনের কনস্ট্রাকশনকে নস্যাৎ করে দিয়ে চলে যাওয়া, সেটা কিন্তু সত্যি মানে সেই সময়ে আলোড়ন ফেলেছিল। প্রথম পাবলিশড হয় 1879 সালে, বুঝতেই পারছো অনেক আগে। সেই সময়ে একজন নারী স্বাধীনতার কথা বলছে, নোরা হেলমার, ওয়াইফ অফ টরভ্যাল্ড, এবং টরভ্যাল্ড হেলমার যে নোরাজ হাজব্যান্ড, তাকে নিয়েই গোটা প্লেটা। এবং সেই সময়কার ইউরোপে এটা একটা বিরাট নাড়া ফেলে দিয়েছিল, মানে সারা জাগানো একটা নাটক। আর ডলস হাউস পড়াবেন সম্ভবত অনির্বাণ সরি পড়ান। ইউজিন আয়োনেস্কোর রাইনোসেরাস, খুবই বিখ্যাত টেক্সট, কিন্তু নন ডিটেল টেক্সট। আমি হয়তো পড়াবো, কিন্তু আগে আমি ডিটেল টেক্সটগুলো দিয়ে শুরু করবো। ইউজিন আয়োনেস্কোর রাইনোসেরাস একটা অদ্ভুত টেক্সট, মানে ইটস অ্যান অ্যাবসার্ডিস্ট থিয়েটার। বুঝতেই পারছো যে মডার্ন ইউরোপিয়ান ড্রামা মানে সেই সমস্ত ড্রামাগুলোকে চুজ করেছে যেগুলো ওই 1870 থেকে 1950 এই স্প্যানের মধ্যে পড়ছে। এবং সেই স্প্যানের মধ্যে রাইনোসেরাস সম্ভবত আমার যতদূর মনে পড়ছে ওই 1950 বা 1954 এই সময়ে এই ড্রামাটা ইউনেস্কো হ্যাঁ, থ্যাংক ইউ, এক সেকেন্ড। এই ড্রামাটা পাবলিশড হয় 1959-এ। এবং এর গল্পটা খুব অদ্ভুত। গল্পটা হচ্ছে যে এই গল্পের যে মেন ক্যারেক্টার বিরাজে হঠাৎ করে দেখতে পাচ্ছে যে প্রত্যেক দিন ইন দ্য টাউন দেয়ার আর সাম রাইনোসেরোসেস কামিং আপ ইন দ্য টাউন, ইন দ্য সিটি। They really don't know why these animals are coming into these cities. He really don't know, সে বুঝতে পারছে না কেন আসছে। আসলে রাইনোসেরস ইজ দ্য সিম্বল অফ ডিসেন্সিটাইজেশন। আমরা প্রত্যেক দিনের জীবনে আমরা যেভাবে অসংবেদনশীল হয়ে পড়ছি, আমরা বলি না গন্ডারের চামড়া, রাইনোসেরস হচ্ছে সেই সিম্বল। সেই সিম্বলকে বিয়ার করছে যে প্রত্যেকটা মানুষ আমরা অন্য মানুষের যন্ত্রণার প্রতি অসংবেদনশীল হয়ে পড়ছি। এবং দেখবে হঠাৎ করে বিরাজে যে তার নিজের যারা প্রিয় মানুষ তারাও প্রত্যেক দিন রাইনোসেরসে ট্রান্সফর্ম হচ্ছে। একদম নাটকের মধ্যে দেখানো হচ্ছে যে একটা লোকের আর কি শিং গজাচ্ছে, সে মানুষ থেকে রাইনোসেরসে ট্রান্সফর্ম হচ্ছে, তার নিজের বন্ধু রাইনোসেরস হয়ে গেল। এবং গল্প শেষ হচ্ছে বিরাজে নিজের শিং বেরোচ্ছে, সে নিজে রাইনোসেরস হচ্ছে এবং সে বলছে যে আমি হব না, আমি রাইনোসেরস হতে চাই না, নো বলার চেষ্টা করছে। আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কনটেক্সটে যখন গোটা পৃথিবী জুড়ে নাজিজম এবং ফ্যাসিজম, হিটলার এবং মুসোলিনির যে থিওরি, সারা পৃথিবী জুড়ে যখন মানুষকে একটা হত্যা নিধন যজ্ঞে সেলিব্রেশন অফ দ্য কিলিং অফ দ্য হিউম্যান পার্সোনালিটি যখন গোটা পৃথিবী জুড়ে চলছে, সেই কনটেক্সটে দাঁড়িয়ে একটা প্রতিরোধের কণ্ঠস্বর আমরা কিন্তু এই অ্যাবসার্ডিস্ট ড্রামার মধ্যে। রাইনোসেরাস একটা অ্যাবসার্ড ড্রামা। আমি মডার্নিজমের ইন্ট্রোডাকশনে বলেছিলাম হোয়াট ইজ অ্যান অ্যাবসার্ড ড্রামা অর হোয়াট ইজ থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। Theatre of the Absurd is a post-World War II designation for the particular plays of absurdist fiction যারা এই ইলিউশন এবং অ্যাবসার্ডিস্ট পৃথিবীর মধ্যে কোনো লজিক নেই সেটা দেখাবার চেষ্টা করে, যে তোমার চারপাশের পৃথিবীর মধ্যেই লজিক নেই, অথচ তুমি সাহিত্য সংস্কৃতি এর মধ্যে লজিক খোঁজার চেষ্টা করছো। তোমার পৃথিবীতে তো লজিক নেই। তুমি তো জানো না যে কালকে একটা মানুষ বেঁচে থাকবে কি থাকবে না। তুমি জানো না যে একটা a drop of the hydrogen bomb will completely annihilate you or not. You really don't know. So theater of the absurd is talking about existentialism, অস্তিত্ববাদ। সেই অস্তিত্ববাদ যে মানুষের অস্তিত্ব আদৌ টিকে থাকবে কিনা, আমাদের যে প্রত্যেক দিনের এই যে জীবন, এটা যে অ্যাবসার্ড, সকাল থেকে উঠে দাঁত মাজছি, খেতে যাচ্ছি, আবার পড়াশোনা করছি, কিসের জন্য জানি না আমরা। এই যে আমাদের অ্যাবসার্ডিস্ট লাইফ, আমাদের লাইফ ইটসেলফ অ্যাবসার্ড, এইটা নিয়ে রাইনোসেরাস এবং ওয়েটিং ফর গোডো দুটোই হচ্ছে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ডের পার্ট। আমি মডার্নিজম ইন্ট্রোডিউস করতে গিয়ে এই থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড নিয়ে কয়েকটা কথা বলেছিলাম। এবারে যখন পড়াবো তখনও থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড এবং থিয়েটার অফ দ্য অ্যাবসার্ডের সব থেকে বিখ্যাত নাটক ওয়েটিং ফর গোডো, স্যামুয়েল বেকেট, যাকে নিয়ে আমি রিসার্চ করেছি, তিনিও তোমাদের সিলেবাসের মধ্যে আছেন। ডিটেল টেক্সট ওয়েটিং ফর গোডো
অত্যন্ত বিখ্যাত টেক্সট, দুজন ক্যারেক্টার ভ্লাদিমির এন্ড এস্ট্রাগন, they are waiting for someone, they don't know whom they are waiting for. He is Godot, Godot. We really don't know who is Godot. কে গোডো আমরা জানি না। গল্প যখন শুরু হচ্ছে নাটক, তখন ভ্লাদিমির এবং এস্ট্রাগন একে অপরকে জিজ্ঞেস করছে হু ইজ গোডো, বলছে আমি জানি না। গোডো ক্যান বি গড ট্রান্সফর্মিং ইনটু ডট, ভগবান যখন একটা বিন্দুতে পরিণত হচ্ছে, যে ঈশ্বরকে একটা সময় ট্রান্সেন্ডেন্টাল গড হিসেবে সেলিব্রেট করা হতো, সেই ঈশ্বর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে আর আসছে না। ঈশ্বরের আকাল, দ্য ডেথ অফ দ্য গড অলরেডি অ্যানাউন্স করেছেন নিটশে, ফ্রেডরিশ নিটশে, দ্যাট দ্য গড ইজ ডেড। তো সেই পৃথিবীতে দাঁড়িয়ে 1953 সালে প্রথমবার স্টেজ হচ্ছে ওয়েটিং ফর গোডো। ওয়েটিং ফর গোডো যারা প্রথম পারফর্ম করে, মানে নাটকটা যখন পারফর্ম হয়, এটা কিন্তু সেন্ট পেনিটেনশিয়ারি থিয়েটার ডি ব্যাবিলনে প্রথমবার এটা পারফর্ম হয়েছিল, এবং পারফর্ম করেছিল যারা, তারা কিন্তু কয়েদি, তারা কিন্তু প্রিজনার। মাথায় রেখো, কয়েদিদের জীবনও তো এই অ্যাবসার্ডিস্ট, তারা জানে না তাদের জীবনে ঈশ্বর আসবে কিনা, তারা জানে না তাদের জীবনে কোনো রিডেমশন আসবে কিনা, তারা জানে না এই পৃথিবী এই জীবন থেকে তারা কোনোদিন মুক্তি লাভ করবে কিনা। এর ফলে তারা কিন্তু এই চরিত্রে অসাধারণ অভিনয় করে। এই ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন, আমি ওয়েটিং ফর গোডো এটা সিনেমা হিসেবেও বিবিসি করেছে আর কি, বেকেট ফর থিয়েটার এটাকে সিনেমা হিসেবেও বিবিসি করেছে। অসাধারণ নাটক একটা। নাটকের প্রত্যেকটা ডায়ালগের মধ্যে কোনো মানে নেই, কিন্তু এই মানে নেই যে না মানে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় মানে। এটাকে বলা হয় ইটস এ ট্র্যাজিক কমেডি। বলো, আমরা সবাই ওয়েটিং ফর গোডো না? আমরা সকলেই ওয়েটিং ফর গোডো। উই রিয়েলি ডোন্ট নো হোয়াট গোডো ইজ। গোডো ক্যান বি ইয়োর জব, গোডো ক্যান বি ইয়োর এমপ্লয়মেন্ট, গোডো ক্যান বি ইয়োর আলটিমেট রিডেমশন। ইয়েস, বাট ইউ রিয়েলি ডোন্ট নো হু ইজ গোডো। সো ভ্লাদিমির এন্ড এস্ট্রাগন, যাকে পোজো এবং লাকিও বলে, ভ্লাদিমির এন্ড এস্ট্রাগন এবং লাকি এবং পোজো দুটো ক্যারেক্টার। আমরা দেখবো যে লাকি হচ্ছে মাস্টার এবং পোজো হচ্ছে মাস্টার এবং লাকি হচ্ছে তার স্লেভ। এবং পরের একটা আমি দেখবো যে আমরা পোজো সাংঘাতিকভাবে তার একটা ফিজিক্যাল ডিটোরিয়েশন ঘটেছে এবং সে লাকির উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। প্রথম একটার মধ্যে আমরা একটা গাছ দেখবো, সেই গাছের মধ্যে কোনো ধরনের লিফ নেই, লিফলেস ট্রি। অ্যাক্ট 2 তে আমরা দেখবো গাছের মধ্যে পাতা ভরে গেছে। গাছটা কি ক্রাইস্টের সিম্বল? পরের একটা কি ক্রাইস্ট চলে এসছে? এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে এবং তার ব্যাখ্যা নিয়ে ওয়েটিং ফর গোডো। ইটস আ থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। খুবই বিখ্যাত টেক্সট। মানে বলা হয় যে পোস্ট মডার্নিজম থেকে পোস্ট মডার্নিজমের যে সূচনা, সেটা কিন্তু 68 বছর আগে 5ই জানুয়ারি 1953 সালে প্রথম প্রিমিয়ার হয় ওয়েটিং ফর গোডো, এবং সেটা স্যামুয়েল বেকেটের হাত ধরে পোস্ট মডার্নিজমের জন্ম হয়। মডার্নিজম কাকে বলে? মডার্নিজম আমরা বলতে পারি হচ্ছে সেই ধরনের ইজম, সেই ধরনের থিওরি মডার্নিজম, যেখানে এক ধরনের ল্যামেন্টেশন ফর দ্য লস্ট পাস্ট রয়েছে। যে যিনি লেখক, তিনি এক ধরনের ল্যামেন্টেশন করছে যে পাচ্ছি না, হাতের কাছ থেকে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, একটা ভয়ঙ্কর দুঃখ আর সরো। কিন্তু পোস্ট মডার্নিজম ইজ অ্যাবাউট সেলিব্রেশন। পোস্ট মডার্নিজম সেলিব্রেট করছে, পাচ্ছি না তো কি হয়েছে, উই উইল সুইম ইনটু দ্য ফ্লুইড অফ দ্য আনসার্টেনটি। অনিশ্চিত পৃথিবীর যে সমুদ্র, তাতে আমরা সাঁতার কাটবো। ফলে এই যে মানে একটা ল্যামেন্টেশন সেলিব্রেশনে পরিণত হচ্ছে, সেটা কিন্তু এই ওয়েটিং ফর গোডো দিয়েই শুরু হচ্ছে। ওয়েটিং ফর গোডোতে কিন্তু কোনো মানে দুঃখ নেই, কোনো আবেগ নেই, মানে আগের ভেঙে যাওয়া পৃথিবী নিয়ে কোনো আবেগ নেই। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এক ধরনের যন্ত্রণার রিফ্লেকশন, যে মানুষ কতটা অসহায়। সো এটা নিয়ে কিন্তু ওয়েটিং ফর গোডো। ওয়েটিং ফর গোডো, ডল জাউস এবং রাইনোসেরাস তোমাদের সিসি 13। এছাড়া বিখ্যাত প্লে, খুবই বিখ্যাত যদিও নন ডিটেল, বার্টোল ব্রেস্টের দ্য গুড ওমেন অফ দ্য সেজুয়ান। বার্টোল ব্রেস্ট একজন ফেমাস জার্মান মার্কসিস্ট প্লেরাইট, এবং সেই সময়ে গোটা ইউরোপ জুড়ে যে ধরনের থিয়েটার তিনি রিপ্রেজেন্ট করেছিলেন তাকে বলা হতো এপিক থিয়েটার। এপিক থিয়েটার কি? এর কাজই ছিল হচ্ছে বেসিক্যালি অডিয়েন্সকে এলিয়েনেট করা, এলিয়েনেশন এফেক্ট যাকে বলা হয়। অর্থাৎ অডিয়েন্স থিয়েটারের মধ্যে বসে, আগে কি হতো, থিয়েটারের মধ্যে তুমি আইডেন্টিফাই কি করছো?
যে আমি কি ম্যাকবেথের মতো হতে পারি, বা আমি কি হ্যামলেটের কোনো একটা দোষ বা গুণ দেখে তুমি নিজের সঙ্গে আইডেন্টিফিকেশন করছো। বার্টোল ব্রেস্টের থিয়েটার তোমাকে শেখাবে প্রথমবার অ্যান্টি অ্যারিস্টটেলিয়ান ড্রামা বা নন অ্যারিস্টটেলিয়ান ড্রামা তোমাকে কনস্ট্যান্টলি শক দেবে। তুমি যেটা এক্সপেক্ট করবে না সেটাই প্লের মধ্যে হবে, তুমি এক্সপেক্ট করছো না এটা হবে, এটাই হবে। ঠিক আছে, কোনো একটা ক্যারেক্টারকে তুমি অ্যাসোসিয়েট করছো যে এই ক্যারেক্টারটা দারুণ ক্যারেক্টার, ভাল লাগছে, সেই মুহূর্তে সেই ক্যারেক্টারটাকে বেড়ে দেবে, মারা গেল। ঠিক আছে, ফলে তোমার এক্সপেকটেশনের বিপক্ষে যেটা ঘটে সেটাই হচ্ছে এপিক থিয়েটার বা এলিয়েনেশন এফেক্ট নেওয়া থিয়েটার। তার বাটল ব্রেস্টের দ্য গুড পার্সন বা গুড ওম্যান অফ সেজুয়ান, গুড পার্সন অনেকে গুড ম্যান অফ সেজুয়ান বলে। ইটস আ প্লে রিটেন বাই দ্য জার্মান ড্রামাটিস্ট বাটল ব্রেস্ট। প্রথমবার স্টেজড হয় 1943-তে গোটা ইউরোপ জুড়ে। এবং হ্যাঁ বলো। স্যার আমি আসছি, আজকে নামাজ পড়তে যেতে হবে, শুক্রবার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যাও। তো সেখানে দাঁড়িয়ে আর কি এই প্লেটা প্রথমবার করা হয়। এবং এখানে ব্রেস্ট অ্যাকচুয়ালি এই পার্টিকুলার প্লেটাকে নামকরণ করতে চেয়েছিলেন দ্য প্রোডাক্ট অফ লাভ, মিনিং দ্যাট লাভ ইজ এ কমোডিটি, ভালোবাসা পণ্য ছাড়া আর কিছু নয়। কিন্তু পরবর্তীকালে উনি প্লেটার নামটা চেঞ্জ করে এটা দেন আর কি। এবং ইটস অ্যাকচুয়ালি টকস অ্যাবাউট দ্য ক্যাপিটালিস্ট এথস অফ এক্সপ্লয়টেশন, যে পুঁজিবাদ কেমন করে ভয়ঙ্করভাবে মানুষকে এক্সপ্লয়েট করে, কেমনভাবে তাকে শাস্তি দেয়, কেমন করে তাকে কষ্ট দেয়, তাই নিয়েই গুড পার্সন অফ সেজুয়ান। ফলে গুড পার্সন অফ সেজুয়ান একটু ভালো করে, গুড ওমেনও বলে, একটু ভালো করে পড়তে হবে, মানে নন ডিটেল টেক্সট তোমাদের ভালো করে পড়তে হবে। আর ডলস হাউস এবং ওয়েটিং ফর গোডো অবশ্যই আমি পড়াবো, এবং ওটা দিয়েই আমি পরবর্তীকালে মানে নেক্সট দিন শুরু করব। বেশ, এবার চলে আসছি CC14 পোস্ট কলোনিয়াল লিটারেচারস। বলো স্যার। বলো স্যার বলছি, আমি স্যার বলছি বারবার ফোন আসছে স্যার, এক্সট্রিমলি সরি, আমি লিভ করছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার জুম করবেন স্যার, একটু জুম করবো। এই রে, জুম হচ্ছে না কেন? হবে তো বটি। হয়েছে? আরেকটু একটা, হ্যাঁ বেশ ঠিক আছে। বেশ, এরপরে যেটি ঘটবে সেটা হচ্ছে CC14 এ রয়েছে পোস্ট কলোনিয়াল লিটারেচার্স, খুবই বিখ্যাত টেক্সট চিনুয়া অ্যাচিবির থিংস ফল অ্যাপার্ট, যেটা লেখা হয়েছিল বেসিক্যালি চিনুয়া অ্যাচিবি ওয়াজ অ্যান আফ্রিকান ফ্রিডম ফাইটার, আফ্রিকান রাইটার, অ্যান্ড থিংস ফল অ্যাপার্ট বলা হয় যে পোস্ট কলোনিয়াল লিটারেচারের প্রথমবার সূচনা করে। হোয়াট ইজ পোস্ট কলোনিয়াল লিটারেচার? What is colonialism? Colonialism is the exploitation of the people by some group of people who racially exploited people specifically who belong to the Asia, Southeast Asia and other corners of the world, যাদেরকে বিশেষ করে ইউরোপিয়ান কলোনাইজাররা দীর্ঘদিন ধরে কলোনাইজ করে রেখেছিল। তো পোস্ট কলোনিয়ালিজম মানে কি? মানে কলোনিয়ালিজমের পরের এরা উত্তর উপনিবেশবাদের পরের সময়, তাকে বলা হয় পোস্ট কলোনিয়ালিজম। তোমাদের সিলেবাসের মধ্যে পোস্ট কলোনিয়ালিজম রয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, কারণ DSC 3-তে রয়েছে পোস্ট কলোনিয়ালিজম, আলাদা করে তোমাদেরকে পড়তে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। এটা বাদ দিয়ে পরবর্তীকালে লিটারেচারের পড়াশোনা হবে না। এই থিংস ফল অ্যাপার্ট দিয়ে অনেকে বলে ইটস দ্য ডেবিউ নভেল রিটেন বাই দ্য নাইজেরিয়ান অথার চিনুয়া অ্যাচেবে। প্রথমবার পাবলিশড হয় 1958-এ। এই যে যারা কলোনাইজড হয়ে আছে, অর্থাৎ যারা আফ্রিকান, যারা এশিয়ান, তাদের যে যন্ত্রণার কাহিনী কে বলবে, সেই যন্ত্রণার কাহিনীকে ভয়েস করেছিলেন চিনুয়া অ্যাচেবে। It depicts the pre-colonial life in the southeastern part of the Nigeria and the arrival of the Europeans during the late 19th century. It's a historical novel. কেমন করে নাইজেরিয়াতে ইউরোপিয়ানরা প্রথমবার ঢুকছে এবং তাদের
লাইফটা পরবর্তীকালে কিভাবে ভয়ঙ্করভাবে চেঞ্জ হয়ে গেছে, যে একজন নাইজেরিয়ান রাজা সে কেমন করে একটা ইউরোপিয়ান সাধারণ ইউরোপিয়ান মানুষের স্লেভ হয়ে গেছে। এইরকম ভাবে কিন্তু এই থিংস ফল অ্যাপার্ট আমরা দেখতে পাচ্ছি। It is seen as the archetypal modern African novel in English and one of the first to receive global critical acclaim. প্রচুর পরবর্তীকালে অ্যাওয়ার্ড পায়, চিনুমে আচিবি পরবর্তীকালে নোবেল প্রাইজ পান, এবং এই যে পোস্ট কলোনিয়াল লিটারেচারের আজকে সারা পৃথিবী জুড়ে রমরমা, তোমরা যে কোনো টেক্সট দেখতে পাচ্ছ, ঝুম্পা লাহিড়ির টেক্সট থেকে শুরু করে অমিতাভ ঘোষের টেক্সট থেকে শুরু করে, তার সূচনাই হচ্ছে এই থিংস ফল অ্যাপার্ট দিয়ে। চিনুমে আচিবির থিংস ফল অ্যাপার্ট which talks about the pre-colonial life in the southeastern part of the Nigeria and the arrival of the Europeans during the late 19th century on that particular area. এটা কিন্তু পরবর্তীকালের পোস্ট কলোনিয়াল লিটারেচারের সূচনা করে। এবং পরবর্তীকালে এই যে থিংস ফল অ্যাপার্টের যে দুটো সিকোয়েল রয়েছে, একটা হচ্ছে নো লঙ্গার অ্যাট ইজ, একটা হচ্ছে অ্যারো অফ গড, মানে এটাকে আমরা বলতে পারি যে প্রায় একটা ট্রিলজি, তিনটে নভেল একসঙ্গে। তার মধ্যে প্রথম নভেলটা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। খুবই ইম্পর্টেন্ট টেক্সট, চেঞ্জ করে দিয়েছে পরবর্তীকালে মানে পোস্ট কলোনিয়াল লিটারেচারের ল্যান্ডস্কেপ, এবং এটা একটা নন ডিটেলড টেক্সট হিসেবে তোমাদের সিলেবাসে রয়েছে। তোমাদের সিলেবাসে রয়েছে 4 জন বিখ্যাত কবির লেখা 4টে কবিতা। পাবলো নেরুদা, চিলিয়ান পোয়েট, বিখ্যাত কবি, তার লেখা টুনাইট আই ক্যান রাইট। ডেরেক ওয়ালকটের A Far Cry from Africa, ওয়েস্ট ইন্ডিয়ান পোয়েট। ডেভিড ম্যালাউফ, অস্ট্রেলিয়ান, রিভলভিং ডেজ, এবং মামাং দাইয়ের স্মল টাউনস অফ ভাগাই দিছ অ্যান্ড দ্য রিভার। এই 4টে তোমাদের যে কবিতা, এই 4টে কবিতা মহানন্দ স্যার পড়ান সম্ভবত, এই 4টে কবিতা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এই চারটে কবিতাই তোমাদের ডিটেলড টেক্সট, ছোট ছোট কবিতা, ভয়ের কিছু নেই, খুব বেশিক্ষণ সময় লাগার কথা নয়। আর চিনু আচিবির থিংস ফল অ্যাপার্ট বড় নভেল, নন ডিটেলড, অ্যাটলিস্ট এই নভেলটা সম্পর্কে তোমাদের জেনে রাখতে হবে। এবার আসছে, এটা আমি পড়াই, সালমান রুশদির হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। তোমরা কি কেউ ম্যাজিক রিয়েলিজম বলে জনরাটার নাম শুনেছো? জাদু বাস্তবতা, বলো। হ্যাঁ স্যার, ক্লাস 11 12 ছিল। রাইট। ম্যাজিক রিয়েলিজম হচ্ছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, আমি অরিন্দম ঘোষ প্রত্যেক দিন সকালবেলা উঠে বাজার করতে যাই, দেখাচ্ছি বাজার করছে অরিন্দম। হঠাৎ করে একদিন অরিন্দম বলল যে ঠিক আছে, আমি আজকে প্রচুর ট্রাফিক জ্যাম, আমি আসছি বলে বাজারের ব্যাগটা নিয়ে আমি হঠাৎ করে ব্যালকনি থেকে লাফ মারলাম, মেরে উড়ে বাজারে চলে গেলাম, ডানা ঝাপটে বাজারে চলে গেলাম। দ্যাট ইজ ম্যাজিক রিয়েলিজম। এবং তুমি, প্লাবন বা শতাব্দী আমাকে দেখলো যে আমি আকাশ দিয়ে উড়ে চলে যাচ্ছি, কিন্তু আমরা অবাক হলে না। সো জাদু বাস্তবতা হচ্ছে যখন বাস্তব এবং ম্যাজিক, রিয়েলিটি অ্যান্ড সামথিং দ্যাট ইজ ম্যাজিক্যাল, নন রিয়েল থিংস একসঙ্গে একটা জায়গায় মেলার চেষ্টা করে, তাকে ম্যাজিক রিয়েলিজম বলা হয়। এবং 12 ওই বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, তিনি হচ্ছেন পারহ্যাপস দ্য গ্রেটেস্ট রাইটার অন ম্যাজিক রিয়েলিজম, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। বিখ্যাত নভেল হচ্ছে 100 Years of Solitude, আমার পড়া, কলম্বিয়ান অথর, নোবেল প্রাইজ পেয়েছেন। গোটা কলম্বিয়া যখন ড্রাগ অধ্যুষিত অঞ্চল, যারা নার্কোস দেখেছো তারা দেখবে, সেখানে দাঁড়িয়ে, যেখানে কলম্বিয়ার প্রত্যেকটা ছেলে পুলে ড্রাগ খাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আর কি, মানে কেমিক্যাল কম্পোনেন্ট আর কি, সেখানে দাঁড়িয়ে তিনি সাহিত্য চর্চা করে গেছেন। ওখানে পরিবেশের মধ্যে ভাবাই যায় না, জাস্ট ভাবাই যায় না। তো সালমান রুশদির হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ হচ্ছে এখন একটা ম্যাজিক রিয়েলিস্ট। অনেকে ম্যাজিক রিয়েলিস্ট বলতে রাজি নয়, কিন্তু অনেকে বলে যে হ্যাঁ ম্যাজিক রিয়েলিস্ট। তো হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ বেসিক্যালি গল্প নিয়ে, গল্প এবং গল্পের ভিতরে গল্প। হারুন এখানে একজন ক্যারেক্টার, 1990 সালের বিখ্যাত বই, অনেকে চিলড্রেন্স ফিকশন বলে। সালমান রুশদি তিনি স্যাটনিক ভার্সেস লিখেছেন। ইটস আ ফ্যান্টাসি ন্যারেটিভ that begins in a city
so old and ruinous that it has forgotten its name. বলছে এত পুরনো একটা সিটি যে তার নামটাই শহর ভুলে গেছে। সেই গল্পকে নিয়ে এই হারুনের নিজস্ব হারুন খলিফা, তার ফাদার রশিদ, যে একজন বিখ্যাত ফেমাস স্টোরি টেলার এবং ডক্টর। রশিদ সম্পর্কে পড়েছি অরেবিয়ান নাইটসে। হ্যাঁ, অ্যারেবিয়ান নাইটসে যে হারুনের যে ক্যারেক্টারটা, সেটাই এখানে মেটাফরিক্যালি নিয়ে এসে মানে অ্যাজ ইফ ওই ক্যারেক্টারটা এই ক্যারেক্টার এক নয় এরকম ভাবে দেখিয়েছে, কিন্তু আসলে কেন ওই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা, মানে এখানে একটা মডার্ন কনটেক্সটে ওই হারুনকে, অ্যারেবিয়ান নাইটসের ওই হারুনটাকে এখানে এনেছে। হারুন খলিফা এখানে একটা বাচ্চা ছেলে, তার বাবা একজন বিখ্যাত গল্পকার, মানে যে গল্প বলে, এবং ডাক্তার, এবং তার মাদার সোরায়া, তিনি ওই মিস্টার সেনগুপ্ত যিনি তাদের নেবার, তার সঙ্গে বেরিয়ে যাবেন। এবং এখানেই গল্প শুরু হচ্ছে যে গল্পের কতটা ক্ষমতা, সেই গল্পের ক্ষমতা দিয়ে হারুন তার মাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, যে মা তার প্রতিবেশীর সঙ্গে পালিয়ে গেছে। সেই গল্পটা নিয়েই আর কি হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। বিখ্যাত গল্প, 1990-তে পাবলিশ একটা স্টোরি। পরবর্তীকালে রুশদির আরো বিখ্যাত নভেলের মধ্যে স্যাক্রিক ভার্স পরে, মিডনাইটস চিলড্রেন যেটা তাকে জিতিয়েছে ম্যান বুকার প্রাইজ, এইগুলো পড়ে। কিন্তু সেই গল্পের মধ্যে এইটা একটু অন্য রকমের গল্প, সি অফ স্টোরিজ, গল্পের সমুদ্র। পরবর্তীকালে আয়াতুল্লাহ কোহিনী এবং অন্যান্য বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন তার এগেনস্টে ফতোয়া জারি করেছে, রুশদির মাথা কেড়ে নেওয়ার কথা বলেছে, মাথাটাকে মানে বিহেড করে কেউ যদি দিতে পারে তাহলে $10 মিলিয়ন পাবে, কিন্তু রুশদির কাজ করে গেছে। সো দিস ইজ ইউর সিলেবাস। তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, সালমান রুশদির লেখা। তোমাদের সিলেবাসের মধ্যে অবশ্যই সব থেকে বেশিবার যার নভেল প্রেসক্রাইবড বা যার লেখা প্রেসক্রাইবড, সে হচ্ছে মহাশ্বেতা দেবী। আর একবার প্রেসক্রাইবড হয়েছেন সেমিস্টার 6-এ, দ্য অ্যারো অফ ছোট্টি মুন্ডার তীর, সিগাল পাবলিশ করেছে। মহাশ্বেতা দেবীর লেখা তোমরা জানো, ট্রাইবাল মেনদের নিয়ে লেখা। ছোট্টি মুন্ডার রেজিস্ট্যান্স বা প্রতিরোধের কাহিনী, যারা আমার সঙ্গে দ্রৌপদী পড়েছো তারা অনেকটা জানো। সেই ছোট্টি মুন্ডার রেজিস্ট্যান্সের কাহিনী, তার অ্যারো নিয়ে মহাশ্বেতা দেবীর এই শর্ট স্টোরি মানে নভেল আমরা বলতে পারি, একটু বড় নভেল। তো এই হচ্ছে দ্য অ্যারো অফ ছোট্টি মুন্ডা মহাশ্বেতা দেবীর। এটা আমাদের সিলেবাসে প্রেসক্রাইব, নন ডিটেল টেক্সট, ভালো করে পড়তে হবে। 4টে কবিতা অবশ্যই সালমান রুশদির, হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ এবং চিনো অ্যাচিভ থিংস ফল অ্যাপার্ট দেখে রাখা উচিত সারা জীবনের জন্য। লাইফের সিলেবাসে আছে, বলি যে মানে জীবনের সিলেবাস অনেকটা বড়, মানে জীবনের সিলেবাসে কিন্তু অবশ্যই থাকবে তোমাদের অ্যারো অফ গড, খুবই বিখ্যাত। চলে আসছি তোমাদের যেটা একটা ভয়ের জায়গা, 6 সেমিস্টারে অনেকেই একটু ভয় পায়, ডিএসসি 3। ভয় পাওয়ার কিছু নেই, ডিএসসি 3টা পুরোটাই আমি ডিএসসি 3-তে অফলাইন পরীক্ষাটা দিই তাহলে আমাদের কি হবে? কি বলছো? না তো প্রথম পরীক্ষাটা দেবো অফলাইনে, যদি সিস্টেমটা দিই তাহলে আমাদের তখন কি হবে? কিচ্ছু হবে না, ভালো পরীক্ষা হবে, চিন্তার কিছু নেই। তোমরা আছে পড়াশোনাটা এখন থেকে কন্টিনিউ করো, তাহলেই হবে। মানে আমি যেটা বলেছি যে ডিভিশন করে নাও, যে তোমরা যেহেতু ব্লেন্ডেড হোম এক্সামিনেশনে পরীক্ষা দেবে, এই পরীক্ষাটা অতটা টেনশন নেই। বাড়িতে একটা নির্দিষ্ট সময় এগুলো উত্তরগুলো লেখো, একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো। সেমিস্টার 5 ইজ অল অ্যাবাউট কালেক্টিং দ্য মেটেরিয়ালস, মানে ইউ রিমেন রেডি উইথ দ্য মেটেরিয়ালস অ্যান্ড ঠিক সময়ে সেই মেটেরিয়ালগুলোকে তুমি সেটাকে খাতাতে রূপান্তরিত করবে। এটাই হচ্ছে তোমাদের মানে সেমিস্টার 5-এর ব্লেন্ডেড হোম এক্সামিনেশনের মেন টার্গেট, তাই তো? এর ফলে সেমিস্টার 5-এর জন্য রিসোর্স বা মেটেরিয়ালগুলো ঠিকঠাক রাখো। আমি অলরেডি দিয়েছি, আরও দেবো। গুগল ওই ড্রাইভটাকে আমি পুরো ভরে দেবো আর কি, ওখানে সব মেটেরিয়াল রেখে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, অলরেডি লিঙ্ক দেওয়া আছে, ওখানেই সমস্ত জিনিসগুলো পড়বে মোটামুটি। আর তোমরা আমাকে একটু রিমাইন্ড করাবে যে কোনো জায়গা থেকে যদি মেটেরিয়াল লাগে তো সেটা কোনটা লাগবে একটু বলে দেবে আমাকে, সেমিস্টার 5-এর গুগল ড্রাইভের, ঠিক আছে অলরেডি, আরও কিছু দেব। আর সেমিস্টার 6-এর জন্য এখন থেকেই পড়ো, কারণ সেমিস্টার 6 কিন্তু ইজ ইম্পর্টেন্ট। এবং তোমাদের পরীক্ষা আমার হিসেব অনুযায়ী হবে জুলাই অগস্ট, এই সময় হতে পারে। মাথায় রেখো, আমার হিসেব বলছে মে মাস অবধি কখনোই কলেজ খুলবে না,
খুলতে পারে না। ফলে তোমাদের কিন্তু পুরো পরীক্ষাটাই কিন্তু পড়তে হবে তোমাদের অনলাইনে আমার সঙ্গে, অন্যান্য স্যারদের সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে নিজেদেরকে পড়তে হবে। ফলে ওটার জন্য কিন্তু রেডি হও, কারণ ইলেকশন চলবে বহুদিন ধরে। ইলেকশনের পরে কলেজ ছাড়বে পুলিশ, কলেজ নেবেই, কারণ এবারে টোটাল বুথের সংখ্যা কিন্তু 28,000 বুথ বেড়েছে গোটা পশ্চিমবঙ্গে। ফলে প্রচুর পরিমাণে আধা সামরিক সেনা আসবে। এর ফলে 125 কোম্পানি আধা সামরিক সেনা। ফলে পশ্চিমবঙ্গের প্রায় একটা বড় অংশের কলেজ এবং অন্যান্য জিনিস নিয়ে নেবে, আগেবারে নিয়েছিল, এবারেও নেবে। ফলে মে মাস অবধি আমার মনে হচ্ছে না খুব সহজে ঠিকঠাক মতো পড়াশোনা হবে। ফলে তার জন্য তুমি রেডি হও, ঠিক আছে? বেশ, এবার চলে আসছি সেমেস্টার 6 ডিএসি 3, কঠিন সাবজেক্ট। 1 মিনিট। 6 সেমেস্টার ডিএসি 3। আমি এই মেটেরিয়ালটা তোমাদের দিয়ে দেবো, এটা আমি তৈরি করেছিলাম স্টাডি মেটেরিয়াল সেমেস্টার 6-এর জন্য আগের বছর, মানে যারা প্রথমবার অনলাইনে পরীক্ষা দিল আর কি তাদের জন্য। এটা তাদের জন্যই তৈরি করেছি 41 পাতার। এখানে আমি মোটামুটি সমস্ত জিনিসই অন ডিটেল কোয়েশ্চেন আনসার ফরম্যাটে দিয়ে দিয়েছি। কাকে মার্কসিজম বলে, কাকে ক্লাস কনসাসনেস বলে, সবই দিয়ে দিয়েছি। শুধু মার্কসিজম নয়, পুরোটা নিয়েই রয়েছে। এটা একটু ভালো করে পড়তে হবে। এই 41 পাতার স্টাডি মেটেরিয়াল, যেটা 5 এবং 10 নম্বরের প্রশ্ন করে আমি দিয়ে দিয়েছি, এটা তোমাদেরকে আমি দিয়ে দেবো গ্রুপে। এটা একটু ভালো করে অর্গানাইজড ওয়েতে পড়তে হবে। এবং আর একটা যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আমার ক্লাসগুলো করতে হবে। আমি একটা কথা পরিষ্কারই বলছি, সেটা হচ্ছে প্রাইভেট টিউটার যারা যারা আছেন আর কি, তারা কিন্তু এই জায়গাটা খুব ভালো করে পড়াবেন না। তার কারণ হচ্ছে যে তারা নিজেরাই সেই সময় কিন্তু এটা ছিল না, সিলেবাসে এসছেই এই লিটারারি থিওরির কনসেপ্টটা 2005, 2006, 2007, মানে আমার যারা টিচার তারা কিন্তু লিটারারি থিওরি পড়েনি, তারা ছাত্র অবস্থায় পড়েনি, বুঝতে পেরেছো? মানে আমার যারা শিক্ষকরা তারা তাদের নিজেদের ছাত্রাবস্থায় কিন্তু লিটারারি থিওরি পড়েনি। ইটস আ ভেরি নিউ কনসেপ্ট, পরবর্তীকালে এসছে। মার্কসিজম তো ছিলই, কিন্তু মার্কসিজমকে লিটারারি কনটেক্সট কেমনভাবে পড়বো, বা ডিকনস্ট্রাকশনকে সাহিত্যের পার্সপেক্টিভে কেমনভাবে পড়বো, এটা অনেক পরে এসছে, অনেক পরে এসছে। ফ্রান্সেই এসছে 1970s, 1980s, ভারতবর্ষে এসছে অনেক পরে। ফলে কিন্তু এটা কিন্তু একটু মন দিয়ে ভালো করে দেখতে হবে। তো একটু মানে আমি তো পড়াবই, আমি যেহেতু শুরু করব ওয়েটিং ফর গোডো দিয়ে, সেহেতু তোমাদের হাতে যেহেতু একটু সময় থাকছে নিজেরা পড়াশোনা করার। এই লিটারারি থিওরি আমি শুরু করবো ওয়েটিং ফর গোডো দিয়ে এবং হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ দিয়ে, তারপরে আমি এই লিটারারি থিওরিতে আসবো। তো এই যে সময়টা তোমরা পাচ্ছ, এই সময়টা তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমার যে চ্যানেলের একটু পুরনো ভিডিওটাতে যাবে, পুরনো ভিডিও সেকশনে যাবে এবং গিয়ে দেখবে এখানে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ক্লাস আছে, মানে ডিএসি 4। এই যে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো প্রত্যেকটাই ডিএসি 4, ঠিক আছে? এটা এবং এইগুলো পুরো ডিএসি 3 শুরু হয়ে গেছে। দেখবে পোস্ট কলোনিয়ালিজম, ভাবা, পার্থ চ্যাটার্জি, মার্কসিজম, এগুলো সব ডিএসি 3। এইগুলো তোমাদের ভিডিও আসছে না, এখানে অনেকগুলো ভিডিও আছে। এইগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। তোমরা যদি আমার চ্যানেলে যাও এবং প্লে লিস্ট খোলো, প্লে লিস্টে দেখবে প্লে লিস্ট করা আছে। এই প্লে লিস্টে তুমি যদি দেখো, এই যে সেমেস্টার 6 দেখেছো, সেমেস্টার 6, এটাতে ক্লিক করবে, করলে যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে পরপর সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে, একদম 1 নম্বর থেকে পরপর প্রায় 34টা থেকে 38টা ক্লাস শুধুমাত্র ডিএসি 3-র ওপর রয়েছে। একটু দেখবে, আমি তো লাইভ ক্লাসে নেবই পুরোটা, কিন্তু এখানে আমি খুবই ডিটেলে পড়িয়েছি, মানে 34 ঘন্টা প্রায় আছে। তো এইগুলো একটু তোমরা দেখতে থাকবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, কারণ শক্ত কনসেপ্ট। ফলে হাতের কাছে স্টাডি মেটেরিয়ালটা রাখতে হবে, আমার পুরনো একটু ভিডিওগুলো দেখতে হবে, এবং আমি তো লাইভে ক্লাস নেবই, ঠিক আছে? কি কি রয়েছে? মার্কসিজম, জেনিওলজি অ্যান্ড ডেফিনেশন। জেনিওলজি কাকে বলে? জেনিওলজি কাকে বলে? GENEALOGY। জেনিওলজি মানে এভলিউশন অফ এ সাবজেক্ট উইথ দ্য গ্যাপস অ্যান্ড স্লিপেজেস। এই গল্পের যে সাবজেক্টের বিবর্তন, তার মধ্যে কি কি গ্যাপ রয়েছে সেটাও জেনিওলজিতে বলা হয়।
এবং মেজর থিওরিস্ট, মার্কসিজমের মেজর থিওরিস্ট কার্ল মার্কস এবং ফ্রেডরিচ এঙ্গেল এবং অন্যান্য যারা পরবর্তীকালে লিটারারি থিওরিস্ট, টেরি ইগলটন থেকে শুরু করে এদের কথা কিন্তু পড়তে হবে। তোমরা মাথায় রেখো এই জিনিসটা কিন্তু এর আগে কোনোদিনও পড়োনি। তোমরা কাকে ক্লাস বলে, কাকে বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার বলে, কাকে ডায়ালেকটিক্স বলে, কাকে ইন্টারপেলেশন বলে তোমরা জানো না। তোমরা এই প্রথমবার এই ধরনের কনসেপ্ট পড়বে। এর আগে তোমরা সাহিত্য পড়েছো, এই প্রথম তোমরা কিন্তু সাহিত্য তত্ত্ব পড়ছো, থিওরি পড়ছো, এবং থিওরি কিন্তু খুব ভীষণভাবে পলিটিসাইজ। এটা কিন্তু একটা পলিটিক্যাল বিষয় নিয়ে তাকে লিটারারি থিওরিকে কেমনভাবে আনা হচ্ছে। ফলে এই ডায়ালেকটিক্স মানে দুটো জিনিসের যে কনফ্লিক্ট, ডায়ালেকটিক্স মানে দ্বন্দ্বমূলক বস্তুবাদ হচ্ছে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, এবং ইন্টারপেলেশন হচ্ছে সোসাইটি মানে কেমনভাবে সমাজ তোমাকে বাধা দেয়, প্রত্যেক মুহূর্তে কেমনভাবে তোমাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করে। এবং বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার আমরা পরবর্তীকালে দেখব যে ইকোনমিক বেস অ্যান্ড কালচারাল সুপারস্ট্রাকচার। তোমার দেশের ইকোনমি হচ্ছে তোমার বেস, আর সুপারস্ট্রাকচার হচ্ছে সাহিত্য, মিউজিক ফর্ম, ডান্স, এগুলো কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেই জিনিসগুলো মার্কসিজমে রয়েছে। পোস্ট স্ট্রাকচারালিজমের মুশকিলটা হচ্ছে এখানে, যারা সিলেবাস মেকার তারা কায়দা করেছে, তারা দিয়েছে সিলেবাসে পোস্ট স্ট্রাকচারালিজম, কিন্তু স্ট্রাকচারালিজম না বুঝলে তো পোস্ট স্ট্রাকচারালিজম বুঝতে পারবে না। ফলে আমাকে দুটো ক্লাস জুড়ে আগে বলতে হবে কাকে স্ট্রাকচারালিজম বলে। তোমরা এর আগে কেউ কোনোদিন জানো না যে কাকে চিহ্ন বলে, লিঙ্গুইস্টিক সাইন কাকে বলে, সিগনিফায়ার কাকে বলে, সিগনিফায়েড কাকে বলে, সেটা তোমাদেরকে বোঝাতে হবে। বুঝিয়ে তারপরে তোমাকে পোস্ট স্ট্রাকচারালিজমের দেরিদা বোঝাতে হবে। লোগোসেন্ট্রিজম কথাটা কোনোদিন শোনোনি, কি পরে বোঝাবো? বাইনারিজ, ডিকনস্ট্রাকশন, হাইপার রিয়েলিটি অ্যান্ড সিমিউলেশন, সেই জিনিসগুলো কি কি মানে এত সহজে বলা যাবে না, সময় লাগবে, বোঝাবো। ফলে এইগুলো কিন্তু সময় দিতে হবে। প্রথমবার পড়ছো, ম্যাচিওর ব্রেনে আমরা পড়েছি। আমি যখন প্রথমবার লিটারারি থিওরি পড়ছি তখন আমি এমফিলে পড়ি, তোমরা এখন প্রথমবার পড়ছো যখন তোমরা একদম বাচ্চা ছেলে মেয়ে। ফলে একটু বেশি করে সমাজের ঘটনা, সামাজিক জিনিসপত্র, রাজনৈতিক জিনিসপত্র নিয়ে ভাবনা চিন্তা বাড়াতে হবে, না বাড়ালে বুঝতে পারবে না। স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, মার্কসিজম ধরতে পারবে না, এবং এটা সারা জীবনই কাজে লাগবে। ফেমিনিজম, নারীবাদ কাকে বলে, কাকে নারী বলে, কাকে পুরুষ বলে, সেক্সুয়ালিটি এবং জেন্ডারের মধ্যে ডিফারেন্স কি, ফ্যালাস কাকে বলে, ফ্যালোগোসেন্ট্রিজম কাকে বলে, অ্যান্ড্রোগাইনি কাকে বলে। এবং ফ্রান্সে একটা বিখ্যাত মুভমেন্ট হচ্ছিল এক্রিচার ফেমিনাইন, মানে রাইটিং থ্রু দ্য বডি, দেহের মধ্যে দিয়ে লেখা, সেই কনসেপ্ট কি। এবং ফেমিনিজমের মেজর থিওরিস্ট কারা কারা? সিমন দি বোভের, হেলেন সিক্সুস, জুলিয়া ক্রিস্তেভা, এদেরকে নিয়ে পড়তে হবে। সো ফেমিনিজমের যে বিভিন্ন ওয়েভ, 5খানা ওয়েভ রয়েছে, সেই ওয়েভ নিয়ে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আমি যেটা করি ইন জেনারেল সেটা হচ্ছে আমি বেশ সুন্দর দেখতে কয়েকটা পাওয়ার পয়েন্ট আমি বানিয়েছি, বুঝতে পেরেছো? এইগুলোর ওপরে আমার পাওয়ার পয়েন্ট বানানো রয়েছে। দেখো, ফেমিনিজমের ওপরে পাওয়ার পয়েন্ট বানানো আছে, মার্কসিজমের উপরে আলাদা করে আমার পাওয়ার পয়েন্ট বানানো আছে। এইগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, এই পাওয়ার পয়েন্টগুলো পড়লেও হয়ে যাবে। এইগুলো একটু এই যে ফেমিনিজম, আমার প্রায় 130টা স্লাইডের একটা পাওয়ার পয়েন্ট বানানো আছে, খুবই সুন্দর আর কি, মানে পুরো কনসেপ্টগুলো পর পর দেওয়া আছে। তাহলে যাক, মার্কসিজম, এগুলো আমি পাওয়ার পয়েন্টটা তৈরি করেছিলাম বিকজ ওদেরকে পড়ানোর সময় পুরোটাই তো অনলাইনে পড়েছিলাম, যখন সেমেস্টার 6 পুরোটাই অনলাইনে পড়েছিলাম। এই মার্কসিজম পুরোটাই আমার মানে পাওয়ার পয়েন্টে বানানো আছে। ফলে এই পাওয়ার পয়েন্ট একটু ভালো করে দেখতে হবে, ইলাস্ট্রেশন দিয়ে একদম ছবি করে পাওয়ার পয়েন্টটা ভালো করে পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার ওই যে মেটেরিয়ালটা দেবো সেটা ভালো করে পড়তে হবে। এই যে স্ট্রাকচারালিজম এন্ড পোস্ট স্ট্রাকচারালিজম একটু কঠিন, ভালো করে দেখতে হবে, ঠিক আছে? ফলে এই জিনিসগুলো তোমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে, কাকে লিটারারি থিওরি বলে সেটা প্রথম জানতে হবে। ফলে এই জিনিসগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, যেগুলো একটু কঠিন, তোমাদের সময় দিতে হবে। বারবার বলছি, এটাকে টেক্সট পড়েছো, নন টেক্সচুয়াল জিনিসপত্র পড়োনি, এই প্রথমবার পড়বে নন টেক্সচুয়াল জিনিস। এবং তারপরে আছে পোস্ট কলোনিয়াল স্টাডিজ, কাকে রেস বলে, কাকে ইম্পেরিয়ালিজম বলে, সাম্রাজ্যবাদ কাকে বলে, ওরিয়েন্টালিজম কাকে বলে। কেমন করে ওরিয়েন্টালিজম? মানে এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোকে একটা সময় তাদেরকে বিক্রি করা হতো, মানে তাদের যে চার্মটাকে সেটাকে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কাছে বিক্রি করা হতো, যে আর সৌদি আরেবিয়া মানে এরকম দেখতে। তো তাই নিয়ে যে থিওরি, তাকে ওরিয়েন্টালিজম বলে, যে থিওরি প্রবক্তা হচ্ছে এডওয়ার্ড সাইড।
সেই সাইকে নিয়ে পড়তে হবে, নেশন কাকে বলে, ন্যাশনালিজম কাকে বলে, ডায়াসপোরা কাকে বলে, জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। ফলে বুঝতে পারছো, ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, কোয়েশ্চেন্স অফ দ্য অল্টারিটি, পাওয়ার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিপ্রেজেন্টেশন, দ্য স্টেট অ্যান্ড দ্য কালচার, রাষ্ট্র, সংস্কৃতি, এই সম্পর্কে বেসিক জিনিস নিয়ে জানতে হবে। হয়ে গেল ডিএসসি। ডিএসসি 3 সঙ্গে অর ছিল রিসার্চ মেথোডোলজি, এটা তোমাদের আর পড়ানো হবে না, কারণ ডিএসসি 3A-টাই পড়ানো হচ্ছে। এটা আমরা এমফিলে পড়েছি, রিসার্চ মেথোডোলজি, কেমন করে রিসার্চ করতে হয়। এরপরে তোমাদের সিলেবাসের লাস্ট যে পেপার সেটা হচ্ছে ডিএসসি 4, লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম অ্যান্ড দ্য হিস্ট্রি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু ইংরেজি ভাষার ইতিহাস পড়তে হবে। সেকশন A-তে এটা পুরোটাই ডিটেইলড, আর সেকশন B হচ্ছে লিটারারি থিওরি, যেটা পুরোটাই নন ডিটেইলড। ফলে এই লিটারারি ক্রিটিসিজম যেগুলো, জন ড্রাইডেনের লেখা, ফিলিপ সিডনির লেখা অ্যাপোলজি ফর পোয়েট্রি, এগুলো 10 নম্বরের প্রশ্নের জন্য বা 10 নম্বরের প্রশ্নের জন্য পড়তে হবে, কারণ এখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসে। ফলে এইটাও পড়তে হবে। ফিলিপ সিডনি, কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থের লেখা, যেটা প্রথমবার কেমন করে রোম্যান্টিসিজম হয়েছিল ইংল্যান্ডে, তার কথা প্রথমবার ইন্ট্রোডিউস করে। প্রথমবার ইংল্যান্ডে রোম্যান্টিসিজম প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেন্সের মাধ্যমে হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে পড়তে হবে হিস্ট্রি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মাথায় রেখো, এর ব্যাপারেও কিন্তু আমার অনেকগুলো লেকচার রয়েছে, একটু দেখে নিও, কারণ তোমাদের এই যে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেখো এই যে ডিএসসি 4-এ দেখবে পরপর অনেকগুলো লেকচার আছে এই হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশনের উপরে, কাকে ল্যাঙ্গুয়েজ বলে, কেমন করে ল্যাঙ্গুয়েজ ইভলভ হয়েছে, কোন কোন ইনফ্লুয়েন্স আমাদের ল্যাঙ্গুয়েজে এসছে, এটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। ডিফিকাল্ট, মনে রাখতে কষ্ট হবে, প্রচুর লোনওয়ার্ড মনে রাখতে হবে। এই পার্টিকুলার সেকশনে কোন কোন শব্দ কেমনভাবে এসছে ইংরেজি ভাষাতে, একটা তো শব্দ দিল, ফর এক্সাম্পল কাওয়ার্ড শব্দটা ফ্রেঞ্চ থেকে ইংলিশে কিভাবে এসছে, কেমনভাবে এভলিউশনাইজড হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এই হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকশনে আছে। কি কি রয়েছে? এভলিউশন অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিম্যান্টিক চেঞ্জ, স্ট্যান্ডার্ডাইজেশন, আউটগ্রোয়িং জেন্ডার বায়াস, কাকে কেমন করে ট্রান্সলেশন হয়েছে, বাইবেলের ইনফ্লুয়েন্স, শেক্সপিয়ারের ইনফ্লুয়েন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, এনরিচমেন্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন, ফ্রেঞ্চ অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স। খুবই ইম্পর্টেন্ট, 3টে পুরো মুখস্থ রাখতে হবে। ল্যাটিন ইনফ্লুয়েন্স কখন হলো, কিভাবে হলো, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স কিভাবে হলো, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স কিভাবে হলো, এবং ইনফ্লুয়েন্স অফ দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার, মাউস, ইন্টারনেট, ইথারনেট, এই শব্দগুলো কিভাবে এলো জানতে হবে। এক্সপ্যানশন অফ দ্য ভোকাবুলারি অ্যান্ড দ্য ব্র্যাকেটিং অফ ওয়ার্ড ফরমেশন, ইন্ডিয়ান ইংলিশ, আমেরিকান ইংলিশ। তোমরা দেখবে, মানে এর আগের বার আমি দেখেছি, মানে প্রাইভেট টিউশনের জায়গাতে ডিএসসি 4 এবং ডিএসসি 3টা পড়ানো হবেই না, বা খুব কম পড়ানো হবে। ফলে কিন্তু তোমাদেরকে এটা আমার সঙ্গে, আমি দুটো পেপারই পুরোটাই আমি পড়াবো। এইগুলো আমার সঙ্গে একটু ভালো করে তোমাদেরকে পড়তে হবে, জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, কারণ ডিএসসি আর সিসির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, একই নাম্বার, মানে এটা কিন্তু তোমাদের অনার্সের নাম্বারে যোগ হবে 75। ডিএসসি তো 75 আছে এবং সিসি তো 75। ফলে ডিএসসি কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়েতে পড়তে হবে। ডিএসসি 3, ডিএসসি 4, এবং অবশ্যই তোমাদেরকে পড়তে হবে সিসি 14 এবং তার আগে সিসি 13। আমি শুরু করব পরের দিন সিসি 13-এ ওয়েটিং ফর গোডো দিয়ে, স্যামুয়েল বেকেটের। ফলে বুঝতে পারছো, এবারে সিলেবাসের কিন্তু সাইজ অনেকটা বেশি, ভলিউম অনেকটা বেশি, ইউ নিড টু গিভ টাইম, আ লট অফ টাইম টু ইট। বলো, কোনো প্রশ্ন থাকলে এবার বলো। কোনো প্রশ্ন? এই কোনো প্রশ্ন নেই কারুর? কারোর কোনো প্রশ্ন নেই? স্যার বলছি 2 মার্কসের কোশ্চেন আসবে তো? 2 মার্কসের কোশ্চেন তো আসবেই, 2 মার্কসের কোশ্চেন তো অবশ্যই আসবে। ওই ডিএসসি গুলো থেকেও 2 মার্কসের আসবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে, যদি অফলাইনে পরীক্ষা হয়। অবশ্যই অফলাইনে হবে আশা করছি। যদি অফলাইনে হয় তাহলে আমাদের নিজেদের একদম দিতে চাই না। কি বলছো? একদম দিতে চাই না,
সিক্স সেমিস্টারটা একদম তাই না? 6 সেমিস্টার শক্ত, 6 সেমিস্টার একটু সাবধানে ডিল করতে হবে, একটু ভালো করে পড়তে হবে 6 সেমিস্টার। তার থেকে স্যার ফিফথ সেমিস্টারটা আমাদের স্যার, নিয়ে করোনা যেভাবে বাড়ছে তাতে মনে হয় অফলাইন পরীক্ষা হবে এবার তো হ্যাঁ, অফলাইনের মতো করে প্রিপারেশনটা নেবে। 6 সেমিস্টার ইজ ডিফিকাল্ট। আমি বারবারই বলি, তোমাদের যে 6 সেমিস্টারটা যেভাবে সিলেবাসটা কনস্ট্রাক্ট করা হয়েছে সেটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। কারণ তোমরা এর আগে যে দুটো ডিএসসি দিয়েছো, সেই দুটো ডিএসসি যেটা তোমরা এবারে পরীক্ষা দেবে টেক্সট বেস ডিএসসি। এবার টেক্সট বেসের কি সুবিধে, টেক্সট থেকেই প্রশ্ন আসতে পারে, কিন্তু এখানে তো কোনো টেক্সট নেই, এমনকি কোনো সিলেবাসও নেই। মানে মার্কসিজমের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ফেমিনিজম মানে ফেমিনিজমের নারীবাদের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ফলে কে করেছিল এত ভালো বুদ্ধি কার? দিল্লি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ফলে সেখান থেকে তো পুরোটা করতে হবে। ফলে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে মানে তোমাদের সিলেবাসের 6 সেমিস্টারের সিলেবাসের দুটো পেপারের কিন্তু কোনো সিলেবাস নেই। সিলেবাস আছে, আবার সিলেবাস নেই, তার কারণ কোনো টেক্সট নেই, যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, মানে আমি এমন প্রশ্ন করে দিতে পারি ডিএসসি 3 এবং ডিএসসি 4 থেকে, যে তোমরা হাতে ইন্টারনেট নিয়ে 20 ঘন্টা সময় নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে, এরকম প্রশ্ন করা সম্ভব। ঠিক আছে? ফলে কনসেপ্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন, সুইং গুগলি, যেটা ইউপিএসসি তে আসে। কি বলছো? থিওরি পড়তে একটু একদমও লাগে, থিওরি পড়াটা একটু বেশি টাফ স্যার। হ্যাঁ, কি বল, থিওরি পড়াটা একটু টাফ, অনেক টাফ, বেশি টাফ। কিন্তু স্যার লাস্ট থিওরি পড়েছিলাম ফিজিক্সে ক্লাস 12 এ, আবার থিওরি পড়তে চলেছি। সেই রকমই থিওরি কিন্তু এখানে পড়তে হবে। ফিজিক্সের থিওরি তো আছেই, তার সাথে 12 এর তো ভাষা তত্ত্ব ওইগুলোও ছিল না, ওইগুলো 12 কিন্তু তার থেকে অনেক ডিফিকাল্ট এই থিওরি গুলো। কারণ এখানে তোমরা কিন্তু শুধুমাত্র ফিজিক্সের থিওরি কি একটা আইডিয়াল সিচুয়েশনে ল্যাবরেটরির মধ্যে কোনো একটা পরীক্ষা, কিন্তু এটা সমাজতত্ত্বের থিওরি। ফলে সবসময় মেলে না, আবার অনেক সময় মেলে। সেগুলোর অ্যাপ্লিকেশন ছিল, এগুলোর অ্যাপ্লিকেশন আসতে চলেছে। হ্যাঁ, এগুলোর অ্যাপ্লিকেশন রয়েছে, এগুলো অ্যাপ্লিকেশন সমাজে যেগুলো ঘটে গেছে, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে বিভিন্ন রেভলিউশন, সেই জিনিসগুলো জানতে এগোতে হবে। যখন মার্কসিজম পড়তে হবে তখন তোমাকে টিএনইএন স্কোয়ারও জানতে হবে যে মার্কসিজম সারা পৃথিবীতে কোথায় কোথায় ঘটেছে, কেমন করে বিপ্লব হয়েছে। কারণ একটা শর্ট কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যে কোনো সময় যে বলসেভিক রেভলিউশনের কি তাৎপর্য। ফলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে, সেই জন্য রেডি হতে হবে। এবং বেশ কয়েকটা কঠিন কনসেপ্ট রয়েছে, সেগুলো পড়াবো আর কি, বোঝানোর চেষ্টা করব। তোমাদেরকে নিজেদেরকেও পড়তে হবে, আর আমাকেও আমার সঙ্গেও থাকতে হবে। এবং মাথায় রেখো, এটা কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রেই তোমরা দেখবে যে অন্যান্য টিচাররা কিন্তু যারা প্রাইভেট টিচাররা ওরা অনেকটা পড়াচ্ছে না। আমি বলছি না যে সেটা কোনোভাবে খারাপ, কিন্তু অনেকেই এই জিনিসগুলোকে বলবে তোমরা নিজেরা পড়ে নাও। ঠিক আছে? এইখানটাতেই মুশকিলটা ঘটবে। ফলে তোমরা নিজেরা কিন্তু পড়াশোনা এবার 6 সেমিস্টারে শুরু করো, কারণ 6 সেমিস্টার ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট, সহজ হবে না। বেশ, আশা করছি তোমাদের একটা সিলেবাসের আমি আইডিয়া দিতে পেরেছি সেমিস্টার 6 সম্পর্কে। আমি যেটা করছি এবার, রেকর্ডিংটা আমি অফ করছি। তোমাদের যদি কোনো ধরনের কিছু বলার থাকে তোমরা আমাকে আনঅফিশিয়ালি বলতে পারো।